শুধুই দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী সৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাব। আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলা সাহিত্যের স্তম্ভ বলে ধরা হয় যে কজন সাহিত্যিককে, মানিক বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। মাত্র 48 বছরের জীবন এবং 28 বছরের সাহিত্য জীবনের মধ্যে তিনি আমাদের দিয়ে গেছেন 39টি উপন্যাস, 260টিরও বেশি ছোট গল্প এবং কবিতা, প্রবন্ধ, চিঠিপত্রের বিপুল সম্ভার। তাঁর অনুপম লেখনী গুণে সমস্তই হয়ে উঠেছে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। প্রায় সব রচনাই অতুলনীয় এবং কালোত্তীর্ণ। তেমনই একটি অনুপম সৃষ্টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি আপনাদের আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাব। প্রতিটি পর্বের নোটিফিকেশন পেতে দয়া করে আমাদের গল্প গেলা গোগ্রাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করুন। শুরু করছি পদ্মা নদীর মাঝি পর্ব 1। বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলেছে। দিনরাত্রি কোনো সময়ই মাছ ধরার কামাই নেই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়ালে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরে বেড়াচ্ছে। জেলে নৌকার আলো ওগুলি। সমস্ত রাত আলোগুলি এমনভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো ঘুরে বেড়াচ্ছে। একসময় মাঝরাত পার হয়ে যায়। শহরে, গ্রামে, রেল স্টেশনে, জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজে ঘুমিয়ে পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না। নৌকার খোল ভরে জমতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। কুবের মাঝি আজ মাছ ধরছিল দেবীগঞ্জের মাইল দেড়েক উজানে। নৌকায় আরও দুজন লোক আছে, ধনঞ্জয় এবং গণেশ। তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে। আরও 2 মাইল উজানে পদ্মার ধারেই কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড় নয়, পেছনের দিকে সামান্য একটু ছাউনি আছে। বর্ষা বাদলে 2-3 জনে কোনো রকমে মাথা গুঁজে থাকতে পারে, বাকি সবটাই খোলা। মাঝখানে পাটাতনে হাত 2 ফাঁক রাখা হয়েছে। এই ফাঁক দিয়ে নৌকার খোলের মধ্যে মাছ ধরে জমা করা হয়। জাল ফেলবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমার বাঁশটি নৌকার পাশের সঙ্গে সমান্তরাল। তার 2 প্রান্ত থেকে লম্বা 2টি বাঁশ নৌকার ধারে এসে মিশে পরস্পরকে অতিক্রম করে নৌকার ভিতরে হাত 2 এগিয়ে এসেছে। জালের এ 2টি হাতল। এই হাতল ধরে জাল ওঠানো এবং নামানো হয়। গভীর জলে বিরাট ঠোঁটের মতো 2টি বাঁশে বাঁধা জাল লাগে। দড়ি ধরে বাঁশের ঠোঁট হাঁ করা জাল নামিয়ে দেওয়া হয়। মাছ পড়লে খবর আসে জেলের হাতের দড়ি বেয়ে। দড়ির দ্বারাই জলের নিচের জালের মুখ বন্ধ করা হয়। এই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাতে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের।
বাকি অর্ধেক কুবের ও গণেশের। নৌকা এবং জালের মালিক বলে ধনঞ্জয় পরিশ্রম করে কম। আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরে বসে থাকে। কুবের ও গণেশ হাতল ধরে জালটা জলে নামায় এবং তোলে, মাছগুলি সংগ্রহ করে। পদ্মায় ঢেউয়ে নৌকা টলমল করতে থাকে, আলোটা মিটমিট করে জ্বলে। জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আঁশটে গন্ধ উড়িয়ে নিয়ে যেতে পারে না। এক হাত একখানি কাপড়কে নেংটির মতো কোমরে জড়িয়ে ক্রমাগত জলে ভিজে ও শীতল জল বাতাসে শীত বোধ করে বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে থেকে কুবের ও গণেশ সারা রাত মাছ ধরে। নৌকা স্রোতে ভেসে যায়। বৈঠা ধরে নৌকাকে তারা ঠেলে নিয়ে আসে সেইখানে যেখানে একবার একেবারে ঝাঁকের মধ্যে জাল ফেলে বেশি মাছ উঠেছিল। আজ খুব মাছ উঠছিল, কিন্তু ভোরে দেবীগঞ্জে মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না। সকলেরই যদি এরকম মাছ পড়ে, দর কাল এত নেমে যাবে যে বিশেষ কোনো লাভের আশা থাকবে না। তবে বড় মাছের বড় ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়ে থাকে না, এই যা ভরসার কথা। বেশি মাছ সকলের নাও উঠতে পারে। কুবের হেঁকে বলে, যদু হে, মাছ কিবা? খানিক দূরের নৌকা থেকে জবাব আসে, জবর। জবাবের পর সে নৌকা থেকে পাল্টা প্রশ্ন করা হয়। কুবের হেঁকে জানায় তাদেরও মাছ পড়ছে জবর। ধনঞ্জয় বলে, সাঁঝের দরটা জিগা দেখি কুবের। কুবের হেঁকে দাম জিজ্ঞাসা করে। সন্ধ্যাবেলা আজ 4.5 এবং 5.25 টাকা দরে মাছ বিক্রি হয়েছে। শুনে ধনঞ্জয় বলে, কাল চাইরে নামবো, হালার মাছ ধইরা জুত নাই। কুবের কিছু বলে না, ঝপ করে জালটা জলে ফেলে দেয়। শরীরটা আজ তার ভালো ছিল না। তার স্ত্রী মালা তাকে বের হতে বারণ করেছিল, কিন্তু শরীরের দিকে তাকাবার অবসর কুবেরের নেই। টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা নিতে পারেনি। সারাটা বছর তাকে পদ্মার মাছের ওপরেই নির্ভর করে থাকতে হবে। এই নির্ভরও বিশেষ জোরালো নয়। পদ্মার মাছ ধরবার উপযুক্ত জাল তার নেই। ধনঞ্জয় অথবা নড়াইলের যদুর সঙ্গে সারা বছর তাকে এমনিভাবে 2 আনা 4 আনা ভাগে মজুরি খাটতে হবে। ইলিশের মরশুম ফুরালে বিপুলা পদ্মা কৃপণ হয়ে যায়। নিজের বিরাট বিস্তৃতির মাঝখানে কোনখানে সে যে তার মিন সন্তানগুলিকে লুকিয়ে ফেলে খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়ায়। নদীর মালিককে খাজনা দিয়ে 1000 টাকা দামের জাল যারা পাততে পারে, তাদের স্থান ছেড়ে দিয়ে এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যা মাছ পড়ে, তার 2-3 আনা ভাগে কারো সংসার চলে না। উপার্জন যা হয় এই ইলিশের মরশুমে। শরীর থাক আর যাক, এ সময় একটা রাত্রিও ঘরে বসে থাকলে কুবেরের চলবে না। মাঝরাত্রে একবার তারা খানিকক্ষণ বিশ্রাম করেছে। রাত্রি শেষ হয়ে এলে কুবের বলল, একটু জিরাই গো আজান খুড়া। জিরানের লাইগা মরস কেন ক দেহি? বাড়িত গিয়া সারাটা দিন জিরাইস, আর 2 খেপ দিয়া ল। কুবের বলল, তামুক বিনা গায়ে সার লাগে না। দেহখান জান গো আজান খুড়া, আজ বিশেষ ভালো নাই। মাঝখানে একবার তারা খানিকক্ষণ বিশ্রাম করেছে। রাত্রি শেষ হয়ে এলে কুবের বলল, একটু জিরাই গো আজান খুড়া। জিরানের লাইগা মরস কেন ক দেহি? বাড়িত গিয়া সারাটা দিন জিরাইস,
আর 2 খেপ দিয়াল। কুবের বলল, তামাক বিনা গায়ে সার লাগে না। দেহখান জানো গো আজান খুড়া, আজ বিশেষ ভালো নাই। জাল উঁচু করে রেখে কুবের ও গণেশ ছইয়ের সামনে বসল। ছইয়ের গায়ে আটকানো ছোট হুঁকাটি নামিয়ে টিনের কৌটো থেকে কড়া দা কাটা তামাক বের করে 1.5 বছর ধরে ব্যবহৃত পুরানো কলকিটিতে তামাক সাজল কুবের। নারকেল ছোবড়া গোল করে পাকিয়ে ছাউনির আড়ালে একটিমাত্র দেশলাইয়ের কাঠি খরচ করে সেটি ধরিয়ে ফেলল। 12 বছর বয়স থেকে অভ্যাস করে হাত একেবারে পেকে গিয়েছে। নৌকা স্রোতে ভেসে চলেছিল। এক হাত তীরের দিকে কোনাকুনি হাল ধরে ধনঞ্জয় হাতটি বাড়িয়ে দিয়ে বলল, দে কুবের, আমারে দে, ধরাই। কলিকাটি তার হাতে দিয়ে কুবের রাগ করে বসে রইল। কুবেরের পাশে বসে গণেশ বাড়াবাড়ি রকমের কাঁপছিল। এ যেন সত্য সত্যই শীতকাল। হঠাৎ সে বলল, ইহ, আজ কি জার কুবির। কথাটা কেউ কানে তুলল না। কারো সাড়া না পেয়ে কুবেরের হাঁটুতে একটা খোঁচা দিয়ে গণেশ আবার বলল, জানোস কুবির, আজকার জারে খাইপা মরলাম। এদের মধ্যে গণেশ একটু বোকা। মনের ক্রিয়াগুলি তার অত্যন্ত শ্লথ গতিতে সম্পন্ন হয়। সে কোনো কথা বললে লোকে যে তাকে অবহেলা করে এই কথাটা কানে তোলে না, এটুকু সে বুঝতে পারে না। একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বারবার নিজের কথার পুনরাবৃত্তি করে। ধমকের মতো করে যদি কেউ তার কথার জবাব দেয়, তাতেও সে রাগ করে না। দুঃখও তার হয় কিনা সন্দেহ। কুবেরের সে অত্যন্ত অনুগত। জীবনের ছোট বড় সকল ব্যাপারে সে কুবেরের পরামর্শ নিয়ে চলে। বিপদে আপদে ছুটে আসে তারই কাছে। এক পক্ষের এই আনুগত্যের জন্য তাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হয়েছে তাকে ঘনিষ্ঠই বলতে হয়। দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ দুঃখের ভাগাভাগি আছে, কলহ এবং পুনর্মিলনও আছে। কিন্তু গণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলে ঝগড়া তাদের হয় খুব কম। পুড়ে শেষ হওয়া অবধি তারা পালা করে তামাক টানল। নৌকা এখন অনেক দূরে এগিয়ে এসেছে। কলকের ছাই জলে ঝেড়ে ফেলে হুঁকাটি ছয়ে টাঙিয়ে দিয়ে জাল নামিয়ে কুবের ও গণেশ বৈঠা ধরল। গণেশ হঠাৎ মিনতি করে বলল, একখান গীত ক দেখি কুবির। হ, গীত না তোর মাথা। কুবেরের ধমক খেয়ে গণেশ খানিকক্ষণ চুপ করে রইল। তারপর নিজেই ধরে দিল গান। সে গাইতে পারে না, কিন্তু তাতে কিছু এসে যায় না। ধনঞ্জয় ও কুবের মন দিয়ে গানের কথাগুলি শোনে। যে যারে ভালোবাসে সে তারে পায় না কেন, গানে এই গভীর সমস্যার কথা আছে। বড় সহজ গান নয়। পূব দিক লাল হয়ে ওঠা পর্যন্ত তারা জাল ফেলে বেড়ালো। তারপর রওনা হলো জাহাজ ঘাটের দিকে। সেখানে পৌঁছতে পৌঁছতে চারিদিক আলো হয়ে উঠল। নদীর তীরে নদীর জলে এখন জীবনের সাড়া পড়ে গিয়েছে। থেকে থেকে স্টিমারের বাঁশি বেজে ওঠে। সশব্দে নোঙ্গর তুলে কোনো স্টিমার ছেড়ে যায়, কোনো স্টিমার ভিড়ে গিয়ে জেটিতে। কলকাতা থেকে মেল ট্রেনটি এসে পড়েছে। ঘাটের ও স্টেশনের দোকানপাট সমস্ত খোলা হয়ে গেছে। অনেকে নদীর জলে স্নান করতে নেমেছে। মোটবাহী এবং যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকা ঘাটে ভিড় করে এসেছে। ঘাটের দুদিকে বহু দূর অবধি তীর ঘেঁষে কাদায় পোঁতা লগির সঙ্গে বাঁধা আরও যে কত নৌকা, তার সংখ্যা নেই। নদীতে শুধু জলের স্রোত, জলের স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ। মেছো নৌকার ঘাটটি এক পাশে। ইতিমধ্যে অনেকগুলি নৌকা মাছ নিয়ে হাজির হয়েছে।
হাঁকাহাঁকি ডাকাডাকিতে স্থানটি হয়ে উঠেছে সরগরম। অত্যন্ত দ্রুততার সঙ্গে দরাদরি সম্পন্ন হয়ে হরদম মাছ কেনাবেচা চলছে। চালানের ব্যবস্থাও হচ্ছে সঙ্গে সঙ্গেই। এই ব্যস্ততা ও কোলাহলের মধ্যে এসে পড়ে সমস্ত রাত্রিব্যাপী পরিশ্রমের ক্লান্তি ভুলে কুবের প্রতিদিন খুশি হয়ে ওঠে। আজ সে একেবারে ঝিমিয়ে পড়েছিল। শেষ রাত্রির দিকে শীত করে বোধহয় তার জ্বরই এসেছে। চোখ দুটো যে তার ভয়ানক লাল হয়ে উঠেছে, গণেশ তা দেখতে পেয়ে বলেছে অন্তত 4-5 বারের বেশি। নেংটি ছেড়ে 3 হাতি ছোট ময়লা কাপড়খানি পরে কুবের তীরে উঠল। কাদার মধ্যেই একটি লোহার চেয়ার ও কাঠের টেবিল পেতে চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখে খাতায় লিখে যাচ্ছে। 100 মাছ গোনা হওয়া মাত্র তার চাকরটা ছোঁ মেরে চালানবাবুর চাঁদা 5টি মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরে ফেলছে। পাশেই কাঠের প্যাকিং কেসে 1 সারি মাছ ও 1 পরল করে বরফ বিছিয়ে চালানের ব্যবস্থা হচ্ছে। খানিক দূরে মেন লাইন হতে গায়ের জোরে টেনে আনা একজোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের ওপর 4-5টা ওয়াগন দাঁড়িয়ে আছে। মাছের বোঝাই নিয়ে যথাসময়ে ওয়াগনগুলি কলকাতায় পৌঁছবে। সকালে বিকালে বাজারে বাজারে ইলিশ কিনে কলকাতার মানুষ ফিরবে বাড়ি। কলকাতার বাতাসে পাওয়া যাবে পদ্মার ইলিশ মাছ ভাজার গন্ধ। একটা ওয়াগনের আড়ালে দাঁড়িয়ে লম্বা শার্ট গায়ে বেঁটে ও মোটা এক ব্যক্তি অনেকক্ষণ থেকে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। কুবের তার দিকে চাইতেই সে হাতছানি দিয়ে ডাকল। কুবের খানিকক্ষণ নড়ল না, উদাসভাবে দাঁড়িয়ে রইল। তারপর কাছে গিয়ে বলল, কি কন? সে রাগ করে বলল, কি কন? কি জানোস না? মাছ লই আয়, 3টা আনিস। মাছ তো নাই শেতলবাবু। নাই কি রে, নাই? রোজ আমারে মাছ দেওনের কথা না তোর? নিয়ে আয়গা যা, বড় দেখে আনিস। কুবের মাথা নাড়ল। আজ পারুম না শেতলবাবু, আজান খুড়া সিধা মোর দিকে চাইয়া রইছে, দেখো না। বাজারে কেন গা আইজ? কিন্তু কুবের চুরি করে যে দামে মাছ দেয়, বাজারে কিনতে গেলে তার 3 গুণ দাম পড়বে। শীতল তাই হঠাৎ আশা ছাড়তে পারল না। সে মিনতি করে বলল, 3টা মাছ আজ তুই দে কুবের, অমন করস কেন? পয়সা নয় কয়টা বেশি লইস, আয়। তালি খানিক খাড়াও শেতলবাবু। কুবের ফিরে গিয়ে কাপড়টা ভালো করে জড়িয়ে নৌকায় বসল। চারিদিকে চেনা লোক কম নয়। চুপি চুপি মাছ নিয়ে তাকে তীরে উঠতে দেখলে নিশ্চয়ই সন্দেহ করবে। লজ্জার তার সীমা থাকবে না। তবে একটা ভরসার কথা এই যে সবাই অত্যন্ত ব্যস্ত। নিজের নৌকা থেকে কে কোথায় 2টো মাছ চুরি করছে তাকিয়ে দেখবার অবসর কারণেই। চারিদিকে নজর রেখে 3টি মাছ কুবের একসময় গায়ের কাপড়ের তলে লুকিয়ে ফেলল। তীরে উঠে শীতলের হাতে দিতেই মাছ কটা সে চটের থলির মধ্যে পুরে নিয়ে চলল। পয়সা কাল দিমু কুবের, বলে সে চলে যায়। কুবেরও সঙ্গে সঙ্গে পা বাড়িয়ে বলল, রন শেতলবাবু, অমন তরা কইরা যায়েন না, দামটা দেন দেখি। কাল দিমু কইলাম যে। অহন দেন, খামু না, পোলাগো খামু না। পয়সা নাই তো দিমু কি? কাল দিমু, নির্জস দিমু। পিছল নরম মাটিতে পায়ের বুড়ো আঙ্গুল গেঁথে গেঁথে শীতল চলে গেল। আরক্ত চোখে তার দিকে চেয়ে থেকে অস্ফুট স্বরে কুবের বলল, আলা ডাকাইত। বিড়বিড় করে শীতলকে আরো কয়েকটা গাল দিয়ে কুবের নৌকায় গিয়ে গলুইয়ের দিকে গা এলিয়ে শুয়ে পড়ল। গণেশটা বোকা। মাছের দাম বুঝে পাওয়ার সময় একটু চেষ্টা করেই ধনঞ্জয় তাকে সরিয়ে দিতে পেরেছিল। একা একা দাম নেওয়ার সুযোগ সে কোনোদিনই প্রায় পায় না। কুবের এই সময়টা জোঁকের মতো তার সঙ্গে লেগে থাকে। টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাগটা বুঝে নেয়।
ধনঞ্জয় নৌকায় এলে মাথা উঁচু করে কুবের জিজ্ঞেস করল, কতটি মাছ হইল আজান খুড়া? শশারের কম না, হ্যাঁ? ধনঞ্জয় মুখে একটা অবজ্ঞাসূচক শব্দ করে বলল, 400 না 1000, 257 খান মাছ, 7টা ফাউনিয়া 250 দাম দিছে। কুবের উঠে বসল। এটা কি কও খুড়া? কাল যে একেবারে মাছ পড়ে নাই, কাল না 227টা মাছ ধরছিল, 227টা মাছ হয়েছিল। ধনঞ্জয় তৎক্ষণাৎ রাগ করে বলল, মিছা কইলাম না কিরে কুবির, জিগাইস না, গণেশ আইলে জিগাইস। কুবের নরম হয়ে বলল, জিগানের কাম কি? তা কই নাই খুড়া, মিছা কনের মানুষ তুমি না। মাছ নি কাল বেশি বেশি পড়ছিল, তাই ভাবলাম তোমারে বুঝি চালান বাবু ঠকাইছে। ঘুমে ও শ্রান্তিতে কুবেরের চোখ দুটি বুজে আসতে চায়, আর সেই নিমিলন পিপাসু চোখে রাগে দুঃখে আসতে চায় জল। গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে আরো বেশি ছোট লোক। এমনভাবে তাকে বঞ্চিত করার অধিকারটা সকলে তাই প্রথার মতো, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় 10টা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করেছে। সে প্রতিবাদ করতেও পারবে না। মনে মনে সকলেই যা জানে, মুখ ফুটে তা বলার অধিকার তার নাই। গণেশকে ধনঞ্জয় চিড়া কিনতে পাঠিয়েছিল, সে ফিরে এলে নৌকা খুলে দেওয়া হলো। এখন বৈঠা না ধরলেও চলে। উজান স্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভেসে চলবে। গণেশ ও ধনঞ্জয় গুড় মুখে দিয়ে শুকনো চিড়া চিবোতে লাগলো। কুবের কিছু খেলো না, কেবল কয়েক আজলা নদীর জল পান করল। নদীর বুক জুড়ে এখন ভাঙা ঢেউগুলির মাথায় অসংখ্য সূর্য জ্বলে উঠছে। কাকচিলা, মাছরাঙা প্রভৃতি পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপিয়ে মাছ ধরছে। অনেক দূরে অস্পষ্ট সংকেতের মতো একটি স্টিমারের ধোঁয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল নির্মল, মেঘের চিহ্নও নেই। গণেশ হঠাৎ মমতাবোধ করে বলে, না আইলে পারতি কুবির আইজ। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপা দিমু নাকি? কুবের বলে, হ। গণেশ খানিকক্ষণ ভেবে বলে, হাল ধইরা যদি বইবার পারস কুবির, খুড়া আর আমি বইঠা বাই, তাড়াতাড়ি পৌঁছানো যায়। পূব দিকে গ্রামের বাইরে জেলেপাড়া। চারিদিকে ফাঁকা জায়গার শেষ নেই, কিন্তু জেলেপাড়ার বাড়িগুলি গায়ে গায়ে ঘেঁষে জমাট বেঁধে আছে। প্রথম প্রথম দেখলে মনে হয় এ বুঝি তাদের অনাবশ্যক সংকীর্ণতা। উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করছে। তারপর ভেবে দেখলে ব্যাপারটা বুঝতে পারা যায়। স্থানের অভাব এ জগতে নেই, তবু মাথা গুজবার ঠাঁই ওদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হয়ে আছে। তাকে ঠেলে জেলেপাড়ার পরিসর বাড়তে পায় না। একটি কুঁড়ের আনাচে কানাচে তারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুঁড়ে উঠতে পায়। পুরুষানুক্রমে এই প্রথা চলে আসছে, তারই ফলে জেলেপাড়াটি হয়ে উঠছে জমজমাট। দিন কেটে যায়, জীবন অতিবাহিত হয়, ঋতুচক্রে সময় পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসতে থাকে, পদ্মার বুকে জল ভেদ করে জেগে ওঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হয়ে যায়। জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধাতৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, এদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণতর ভদ্র মানুষগুলি তাদের দূরে ঠেলে রাখে। ওদিকে প্রকৃতির কালবৈশাখী তাদের ধ্বংস করতে চায়। বর্ষার জল ঘরে ঢোকে, শীতের আঘাত হাড়ে গিয়ে বাজে কনকন। আসে রোগ, আসে শোক,
টিকে থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেষারেষি কাড়াকাড়ি করে তারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়, আর দেশি মদে। তালের রস গেজে যে মদ হয়, ক্ষুধার অন্ন পচে যে মদ হয়, সেই মদে। ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। পদ্মা ও পদ্মার খালগুলি এদের অধিকাংশের উপজীবিকা। কেউ মাছ ধরে, কেউ মাঝিগিরি করে। কুবেরের মতো কেউ জাল ফেলে বেড়ায় খাস পদ্মার বুকে। কুঁড়ো জাল নিয়ে কেউ খালে দিন কাটায়। নৌকার যারা মাঝি, যাত্রী নিয়ে মাল বোঝাই দিয়ে পদ্মায় তারা সুদীর্ঘ পাড়ি জমায়, এ গাঁয়ের মানুষকে ও গাঁয়ে পৌঁছে দেয়। এ জলের দেশ। বর্ষাকালে চারিদিক জলে জলময় হয়ে যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময়ে মানুষের বাড়ি ঘর আর উঁচু জমিগুলি ছাড়া সারাটা দেশ জলে ডুবে থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানো সবার রেহাই পায় না। পথঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এ পাড়া থেকে ও পাড়ায় যেতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পরে জল কমে যায়। জলের ভিতর থেকে পথগুলি স্থানে স্থানে উঁকি দিতে আরম্ভ করে, কিন্তু আরও 1 মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহন এ দেশে একরকম নেই। মানুষের সম্বল নৌকা। উঠতে বসতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন কমে সেই শীতের শেষে, ফাল্গুন চৈত্র মাসে। খালে তখন জল থাকে না। মাঠে জলের বদলে থাকে ফসল, অথবা ফসল কাটা রিক্ততা। মানুষ মাঠের আলে আলে হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে যায়। নৌকা চলে পদ্মায়। পদ্মা তো কখনো শুকায় না। কবে এ নদীর সৃষ্টি হয়েছে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নেই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেউ কোনোদিন দেখেনি, চিরকাল গোপন হয়ে আছে। জেলেপাড়া নদী থেকে বেশি দূরে নয়, তবু এইটুকু পথ চলতেই কুবেরের কষ্ট হচ্ছিল। নৌকায় সমস্ত পথটা আবোল তাবোল বকে গণেশ এতক্ষণে চুপ করেছে। ধনঞ্জয় নৌকা থেকে নামেনি। পাশের গ্রামে কুটুমবাড়িতে তার কি প্রয়োজন ছিল? নৌকা নিয়ে সে একাই সেখানে চলে গিয়েছে। গণেশের বাড়িটাই পরে আগে। সে বাড়িতে ঢুকল না, অসুস্থ কুবেরের সঙ্গে এগিয়ে চলল। নকুল দাস ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। কুবেরকে দেখতে পেয়ে ডেকে বলল, অ কুবির, শোন, শুইনা যা। গণেশ বলল, কুবির জ্বরে বড় কাতর গো। নকুল বলল, জ্বর নাকি? তবে যা, বাড়ির যা, দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইয়া আছে। এমন কথা শুনে ব্যাপারটা না জেনে যাওয়া চলে না। কুবের উদ্বিগ্ন হয়ে বলল, কিসের কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হইছে কুবির। কুবের অবাক হয়ে বলল, হ, 9 মাস পুইরা যে মাত্র কয়টা দিন গেছে নকুলদা, ইটা হইল কিবা? কেন, 9 মাসে খালাস হয় না? গণেশ জিজ্ঞাসা করল, পুরুষ ছাওয়াল হয়েছে না? নকুল সাই দিয়ে বলল, হ, আমাগোর 5ই গেছিল। আইসা কয় কি, কুবেরের ঘরে নি রাজপুত্তুর আইছে বাবা। ওই এক রত্তি একখান পোলা, তাঁর চাঁদ পানা মুখের কথা কি কমু, রং হইছে গোরা। কুবেরের স্তিমিত চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। নকুল শয়তানি হাসি হেসে পরিহাস করে বলল, তুই তো দেখি কালা কুষ্টি কুবির, গোড়া চাঁদ আইলো কোয়ান থিকা? ঘরে তো থাকস না রাইতে, কিছু কমন যায় না বাপু। গণেশ রেগে বলল, বউ গোড়া না নকুলদা? হ, বউ তো গোড়াই, হ।
এর বাড়ির পিছন দিয়ে ওর বাড়ির উঠান দিয়ে কুবের ও গণেশ একটু জোরে জোরে পা ফেলেই বাড়ির দিকে এগিয়ে গেল। গণেশ ভারী খুশি। বারবার সে বলতে লাগলো, পোলা হইব কই নাই কুবের, কই নাই, এবার তোর পোলা না হইয়া যায় না। শেষে বিরক্ত হয়ে কুবের বলল, চুপ যা গণেশ, পোলা দিয়া করুম কি, নিজে ঘর খাউন জোটে না, পোলা। গণেশ ক্ষুণ্ণ হয়ে বলল, তুই নি গোসা করস কুবির, করুম না, মরবার কস নাকি আমারে তুই? তার মেজাজের এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে বড়ই দুর্বোধ্য ঠেকল। অত তার ভবিষ্যতের কথা ভাববার, হিসেব করবার ক্ষমতা নেই। বউ থাকলে মাঝে মাঝে ছেলে মেয়ে হয়, এই পর্যন্ত সে জানে। সুবিধা অসুবিধার কথাটা ভেবে দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ এলে তাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীব দেন তার, গণেশ এটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করবার কি কারণ আছে সে ভেবে পেল না, ভাববার চেষ্টাও করল না। বেড়া দেওয়া ছোট একটি উঠানের দুদিকে দুখানা ঘর। কুবেরের বাড়ির এর বেশি পরিচয় নাই। এদিকের ঘরের সংকীর্ণ দাওয়ায় একটা ছেঁড়া মাদুর, চট প্রভৃতি দিয়ে ঘিরে নেওয়া হয়েছে। চাইলেই বুঝতে পারা যায় ওটি আঁতুর ঘর, কারণ চটের ফাঁক দিয়ে ভেতরে শায়িতা মালাকে দেখতে পাওয়া যাচ্ছে। কুবের ওদিকে দাওয়াবিহীন ঘরটিতে ঢুকে পড়ল। বাইরে বর্ষার আকাশে কড়া রোদ উঠলেও জানালা দরজার বিশেষ ব্যবস্থা না থাকায় এ ঘরের ভিতরটা একটু অন্ধকার। কোণার দিকে রাখা জিনিসগুলি চিনতে হলে ঠাহর করে দেখতে হয়। ঘরের একদিকে মাটিতে পোঁতা মোটা বাঁশের পায়ায় চৌকি সমান উঁচু বাঁশের বাতা বিছানো মাচা, মাচার অর্ধেকটা জুড়ে ছেঁড়া কাঁথার বিছানা। তেলচিক্কন কালো বালিশটি মাথায় দিয়ে কুবেরের পিসি এ বিছানায় ঘুমোয়। মাচার বাকি অংশটা হাঁড়ি কলসিতে পরিপূর্ণ। নানা আকারের এতগুলি হাঁড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয়নি, 3 পুরুষ ধরে জমেছে। মাচার নিচেটা পুরনো জীর্ণ তক্তায় বোঝাই। কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার সারাই করে এবং চালানোর সময় ক্রমাগত জল সেঁচে বছর 4 আগে পর্যন্ত ব্যবহার করা গিয়েছিল। তারপর একেবারে মেরামত ও ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ায় ভেঙে ফেলে তক্তাগুলি জমিয়ে রাখা হয়েছে। ঘরের অন্যদিকে ছোট একটা ঢেঁকি। ঢেঁকিটা কুবেরের বাবা হারাধন নিজে তৈরি করেছিল। কাঠ সে পেয়েছিল পদ্মায়। নদীর জলে ভেসে আসা কাঠ সহজে কেউ ঘরে তোলে না। কাঠ চিতা তৈরির প্রয়োজনে ও কাঠ নদী তীরে হানা হয়েছিল কে বলতে পারে। মৃতদেহের মতো চিতার আগুনের জড়তম সমিধটিরও মানুষের ঘরে স্থান নেই। কিন্তু এই ঢেঁকির কাঠটির ইতিহাস আলাদা। কুবের তখন ছোট। পদ্মা নদীর মাঝির ছেলে যতটুকু বয়সে পদ্মায় সাঁতার দেবার মতো পাকা সাঁতারু হয়ে উঠতে পারে না, তত ছোট। ছোট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করে হারাধন পদ্মা পার হচ্ছিল। নদীর মাঝামাঝি পুরনো নৌকার তলাটা হঠাৎ কি করে ফেঁসে যায়। তখন আশ্বিন মাস। সেখানে পদ্মার এ তীর ও তীরের ব্যবধান 3 মাইলের কম নয়। পদ্মা যাকে বুকে করে মানুষ করেছে, পদ্মার বুকে যত ঢেউ থাক, মাইল 1.5 সাঁতার দিয়ে তীরে ওঠা তার পক্ষে কষ্টকর কিছু, কিন্তু অসম্ভব নয়। হারাধন একা হলে ভাবনা ছিল না। কুবের আর একটু বড় এবং শক্ত সমর্থ হলেও সে বিপদে পড়ত না। কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পেয়ে সাঁতার দিতে চায়নি। দিশেহারা হয়ে ক্রমাগত হারাধনকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। তখন সে লম্বা কাঠের গুঁড়িটি হাতের কাছে এগিয়ে এসে তাদের বাঁচিয়ে দিয়েছিল। হয়তো তা চিতা রচনার জন্যই কেউ শ্মশানে এনেছিল।
হারাধন কিন্তু কাঠটি ফেলে দিতে পারেনি, ঘরের আসবাবে পরিণত করে সাদরে গৃহে স্থান দিয়েছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখেই চেঁচামেচি করে কাছে আসছিল। কুবের কারো সঙ্গে কথা বলল না, লম্বা হয়ে পিসির বিছানায় শুয়ে পড়ল। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গুপি কুবেরকে দেখেই চেঁচামেচি করে কাছে এলো। কুবের কারো সঙ্গে কথা বলল না, লম্বা হয়ে পিসির বিছানায় শুয়ে পড়ল। পিসি বলল, শুলি যে ধন, বউ ওদিকে পোলা বিয়াইয়া সারছে, দেখায়। গোপী বলল, ভাই ওই বাবুগোর পোলাগর নাখান ধলা হইছে বাবা, নকুল্লার মাইয়া পাঁচি কি কইয়া গেল শুনবা, সাহেব গো এমন হয় না, না পিসি? কুবের চেঁচিয়ে ধমক দিয়ে বলল, নকুল্লা কিলো হারামজাদি, জ্যাঠা কইবার পারো না? গোপী মুখ ভার করে বলল, কেন কমু জ্যাঠা, বজ্জাতটা আমারে যা মুখে লয় কয় না? কি কয়? রাত কইরা মাইজা বাবুনি আমাগর বাড়ি আহে তাই জিগায়, এবার জিগাইলে একদল পাক দিমুনি সুইরা মুখের মধ্যে দিস বলে কুবের ঝিমাতে থাকে। খানিক পরে ও ঘরের দাওয়া থেকে শিশুর জোরালো কান্না শুনতে পাওয়া যায়। মনে হয় ছেলেটা আগে ভাগে এসে পড়লেও গলায় রীতিমতো জোর করে এসেছে, চেঁচাতে পারে। শুধুই দর্শক শ্রোতা, এই সঙ্গে শেষ হলো পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রথম পর্ব পাঠ। দ্বিতীয় পর্ব নিয়ে অচিরেই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে। ধন্যবাদ। শুধুই দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী সৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাব। আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।